ঈদ উদযাপনে ঘরমুখো মানুষের ঢল নেমেছে সড়ক, রেল এবং নৌপথে। এই মুহূর্তে আমাদের সাথে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। সদরঘাট থেকে আমাদের সাথে যুক্ত হবেন সাদ বিন শফিক এবং গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হবেন রফিকুল ইসলাম খান। সাদ, আপনার কাছে শুরুতে যেতে চাই গতকালকের একটা মর্মান্তিক দুর্ঘটনা, যেটা কিনা তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। গতকালকের ঘটনার পর আজকে কি আলাদাভাবে কোনো বিশেষ পদক্ষেপ নিতে আপনারা লক্ষ্য করেছেন কিনা, বিশেষ করে যারা নৌপথে বাড়ি ফেরার তাড়নায় বোধ করছেন? আজকের চিত্র কি দেখেছেন আপনি? রাশেদ, আমি কিন্তু বিকেল থেকে সদরঘাটে আছি। আপনি যেই প্রশ্নটি করলেন, আমরা শুধুমাত্র মাইকিং করা ছাড়া সেই অর্থে কিন্তু সেই দুর্ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, পুনরাবৃত্তি যেন না ঘটে, সেজন্য কিন্তু সেই অর্থে তৎপরতা দেখিনি। যদিও আমরা বিকেল থেকে দেখেছি প্রচুর মানুষ সদরঘাটের দক্ষিণবঙ্গের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য ভিড় করছে। এখনও কিন্তু হাজারো মানুষ অপেক্ষমান। আমি যদি আপনাকে একটু দেখাই রাশেদ, সেটি হচ্ছে দক্ষিণবঙ্গে আপনি জানেন প্রায় 36টি গন্তব্যে নিয়মিত ভিত্তিতে লঞ্চ চলাচল করে থাকে এই দেশের প্রধান এই নৌবন্দর ঢাকার সদরঘাট থেকে। এবং গতকালকে সেই দুর্ঘটনার প্রেক্ষিতে আজকে আমরা দেখেছিলাম বিকেলবেলা নৌ পরিবহন মন্ত্রণালয়ে যিনি প্রতিমন্ত্রী আছেন তিনি এসেছিলেন, তার সাথেও একই বিষয়ে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে সদরঘাটের নদীর যেই বুড়িগঙ্গা নদীর অপর প্রান্তে কেরানীগঞ্জ থেকে নৌকায় করে যারা এই সদরঘাটের লঞ্চে ওঠার জন্য এই পারাপার করেন, মূলত এই বিষয়টা অনেকটা ঝুঁকি তৈরি করে। সেই ঝুঁকির প্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নিয়েছেন যেন সেইভাবে নৌকা পারাপার যেন করা না হয়। তবে এই কথাও উনি বলেছেন, ঈদের সময় যে পরিমাণ মানুষ দেশের বিভিন্ন প্রান্তে যান এই সদরঘাট হয়ে, এত সংখ্যক মানুষকে আসলে নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন। তবে তারা ভবিষ্যতে এই জন্য একটি স্পেসিফিক রুট করে দেওয়ার কথা বলছেন, যেই রুটের মধ্য দিয়ে আসলে যে নৌকাগুলো পারাপার হবে। তবে সব মিলিয়ে এখনও কিন্তু অনেক মানুষ অপেক্ষা করছে। কিছু গন্তব্যের লঞ্চ এখনও এসে পৌঁছায়নি। সেই লঞ্চগুলো আসলে যে অপেক্ষমান যাত্রীরা আছেন তারা তাদের গন্তব্যের লঞ্চ ধরবেন। সব মিলিয়ে মোটামুটি এই হচ্ছে সদরঘাট থেকে নৌযাত্রার খবরাখবর। সাদ, আমাদের সাথে থাকুন। সাদ রয়েছেন, তিনি সদরঘাট থেকে সর্বশেষ জানানোর চেষ্টা করছিলেন। এই মুহূর্তে গাজীপুরে রয়েছেন আমাদের আরেক সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিকুল ইসলাম খান, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা যেমনটি দেখছিলাম উত্তরের মহাসড়কে দুপুর পর্যন্ত থেমে থেমে যানবাহন চলছিল। এই মুহূর্তে মহাসড়ক পরিস্থিতি কি দেখছেন জানাবেন। নিশি, ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু স্বাভাবিক হয়ে গেছে, একেবারে স্বাভাবিক গতিতে গাড়ি চলছে। বিশেষ করে আমরা যদি বলি 24 ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রমোড় স্বাভাবিক হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। আপনাকে যদি একটু দেখাই, এই মুহূর্তে চন্দ্রমোড়ে কিন্তু দুটি লেন রয়েছে, একটি লোকাল লেন আর একটি হলো ডাইরেক্ট লেন। লোকাল লেনে দেখেন সারি সারি গাড়ি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। সবগুলো গাড়ি আসলে খালি। এই গাড়িগুলো যাত্রী নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে লাইনে। আর যে সমস্ত গাড়ি রাজধানী থেকে ভরে আসে সেগুলো গাড়িগুলো কিন্তু ডাইরেক্ট লেন দিয়ে একেবারে চলে যাচ্ছে, কোথাও থামতে হচ্ছে না। আমরা কিন্তু গত কয়েকদিন যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের একটি অভিযোগ শুনে এসেছিলাম। আজকে এই মুহূর্তে কিন্তু সেটি নেই। পূর্বের যে ভাড়া ছিল তার চেয়ে কিন্তু এখন কম পয়সায় যেতে পারবেন যারা আসলে এখন বাড়ি যাবেন। আমরা দেখেছি মহাসড়কে স্বস্তির খবর শোনার পর অনেকেই কিন্তু এখন আসলে তাদের নিজ নিজ গন্তব্যস্থলে যাওয়ার জন্য অনেকেই আসছেন, কারণ ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য শেষ মুহূর্তে বাড়ি যাওয়ার জন্য অনেকে এসেছেন, অনেকে যাচ্ছেন এবং তাদেরকে কিন্তু আর কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে না। আমরা গত 2 দিন যেটি দেখেছিলাম, মহাসড়কে যাত্রী এবং যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক চন্দ্রমোড়কে কেন্দ্র করে যে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল সেই ভোগান্তি এখন আর নেই। একেবারে স্বস্তির খবর, যারা এখন যাচ্ছেন তারা স্বস্তিদায়কভাবে আসলে বাড়ি ফিরতে পারবেন। তো পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা যে তাদের 3 শিফটে 220 জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করেছে। এখন পর্যন্ত তারা আসলে নিয়োজিত আছেন যাতে করে আবার কোনো বড় ধরনের সমস্যা না হয়। তো সরকারের পক্ষ থেকে গার্মেন্টস শিল্প কারখানাকে 3 ধাপে আসলে ছুটি দেওয়ার কথা ছিল, সেই অনুযায়ী আজকেও কিন্তু 830টি কারখানার ছুটি দেওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো কিন্তু আগে ছুটি হয়ে গেছে, শুধু মাত্র লিপিবদ্ধ ছিল আজকের কারখানার ছুটির কথা। তো এখন যারা আসছেন সবচেয়ে বড় খবর, খুশির খবর এবং স্বস্তিদার খবর, যারা যাবেন তাদেরকে কোনো ভোগান্তি। ধন্যবাদ রফিকুল ইসলাম খান। কিছুটা স্বস্তির খবর অন্তত পাওয়া গেল। মহাসড়ক থেকে বাস টার্মিনালে নিয়ে যেতে এই দর্শকদেরকে, মহাখালী বাস টার্মিনাল, যেখান থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যায়। মুহাজির হককে দেখতে পাচ্ছি। মুহাজির, মহাখালী বাস টার্মিনালে কর্মচাঞ্চল্য কেমন দেখছেন? বিশেষ করে ছুটি যেহেতু কয়েক ধাপে হয়েছে এবং আগে থেকেই শুরু হয়েছে, আজ চাপ কেমন সেখানে?
রাশেদ, আসলে এখানে আমরা ইফতারের পর যে চিত্রটা আসলে দেখেছি সেটা দেখে মনে হয়েছে যে যাত্রী উপস্থিতি একটু কমেছে। আমরা এখানকার যারা পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কথা অনুযায়ী এই তথ্যটা দর্শকদের জানালাম। তারা বলছেন যে দিনব্যাপী আজকে বেশ যাত্রী চাপ ছিল, তবে সন্ধ্যার পর থেকে সেই অংশটা অনেকটাই কম এবং তারা বলছেন যে এরই মধ্যে 60 থেকে 70% যাত্রী চলে গিয়েছে। এবং আরেকটা তথ্য আমাদেরকে এখানকার অনেকেই জানিয়েছেন যে অনেকগুলো বাস, যেহেতু ঢাকা ময়মনসিংহ এই রোডে গাজীপুর হয়ে যেতে হয় এবং গাজীপুর আপনারা জানেন যে অনেক গার্মেন্টস রয়েছে এবং সেই গার্মেন্টসের যারা রয়েছেন কর্মচারী তারা বেশিরভাগই সেখান থেকে গাজীপুর থেকে উঠছেন, অর্থাৎ ওই ঢাকা ময়মনসিংহের যে লোকাল বাসগুলো রয়েছে তারা গাজীপুর হয়ে তারপর আবার ময়মনসিংহ ব্যাক করছেন, ঢাকা পর্যন্ত আর আসছেন না, এমন একটা বলা যায় যে অভিযোগের মতোই আমরা শুনতে পেয়েছি। ভাড়া সেই একই দামে তারা রাখছেন এবং যদি অতিরিক্ত ভাড়ার কথা বলেন তাহলে এখানকার যে লোকাল কিছু বাস রয়েছে তাদের বিরুদ্ধে এই কিছু অভিযোগ ছিল যে অতিরিক্ত ভাড়ার, এবং তারা এখান থেকে যাত্রী না নিয়ে আরেকটু সামনে গিয়ে তারপরে তারা যাত্রী নিচ্ছেন, এমন অভিযোগ আমরা পেয়েছি। তবে এখানকার যে বলা যায় যে প্রথম সারির যে বাসগুলো রয়েছে তাদের যে ভাড়া সেই ভাড়া আগের মতোই রয়েছে। ঈদ ছাড়াও তারা এই একই ভাড়াতেই যান, ঈদ এলেও তারা একই ভাড়াতেই যান। তবে এখানে আমরা দেখতে পেয়েছি যে বাসগুলো আমরা জানি যে ঢাকা ময়মনসিংহ জামালপুর শেরপুর এই বাসগুলো যে চলাফেরা করে থাকেন তাদের সেই যাত্রীরা মোটামুটি অনেকটা সময় অপেক্ষা করা লাগছে। একটা অভিযোগ রয়েছে বাস সংকটেরও, তবে কিছুটা এখন হয়তো বা স্বস্তির তারা ঈদ যাত্রাটা করতে পারে যদি ঢাকা ময়মনসিংহ রোডে গাজীপুরের জ্যামটা তারা না পায়। রাশেদ, মুহাজির আমাদের সাথে থাকুন, মহাখালী বাস টার্মিনালে মুহাজির হক আমাদের সাথে কথা বলছেন। এই মুহূর্তে একটু রেলপথে ঈদযাত্রার খবর জেনে আসতে চাই। জুমাতুল বিদা যুক্ত আছেন কমলাপুর রেল স্টেশন থেকে। বিদা, আমরা দেখছিলাম মহাসড়কগুলো থেকে এবং বাস স্ট্যান্ডগুলো থেকে কিছুটা স্বস্তির খবর পাচ্ছিলাম। আপনি কমলাপুর রেল স্টেশনে কি চিত্র দেখছেন? শেষ মুহূর্তে যারা ঘরে ফিরছে সেসব যাত্রীরা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। কমলপুর বাস এই যে ট্রেন স্টেশন রয়েছে এখানে আসার পরেই কচি কাচাদের ভিড়ে আসলে হারিয়ে যেতে হবে। আমার বেশ কয়েকজনের সাথে কথা হলো, তাসলিমা, সায়েম, তারা কেউ ঠাকুরগাঁ যাচ্ছে, কেউ পঞ্চগড়ে যাচ্ছে এবং যাওয়ার পথে ঈদে কি কি জামা কিনলো, কোন রঙের কিনলো, নানু বাড়ি যাচ্ছে না দাদু বাড়ি যাচ্ছে, এ ধরনের নানা গল্প কিন্তু আমার হাতে থাকা মাইক্রোফোনটি দেখে কাছে এসে নিচ থেকে বলছে এবং এই আনন্দটুকু তাদের যেটি আসলে তারা প্রকাশ করছে এটি ভাষায় প্রকাশ করার মতো না। এখন পর্যন্ত ট্রেনের স্বস্তির খবরটিই জানাতে হবে। নীলসাগর এবং একতা এক্সপ্রেসের যেই শিডিউল বিপর্যয়ের বিষয়টি ছিল সেটি সমাধান হওয়ার পরপর এখন পর্যন্ত অন্য কোনো রুটে চলাচল করা ট্রেনের কোনো ধরনের বিপর্যয় কিংবা ভোগান্তির কথা যাত্রীদের মুখ থেকে আমরা শুনতে পারিনি এবং যাত্রীদের বক্তব্য অনুযায়ী তারা বলছেন স্বাচ্ছন্দ্যে তারা আসলে এই যাত্রাটি সম্পূর্ণ করতে চান এবং সেই আকাঙ্ক্ষাটুকু ধরে রাখতে চান। একটু কষ্ট হলেও তারা চান পরিবার পরিজনের সাথে এই ঈদের দিনটি যাতে তারা উপভোগ করতে পারে। কেউ হয়তো 12 মাস পরে ছুটি পেয়েছেন, কেউ 8 মাস পরে, এমনও পেয়েছি যে 2 বছর পরে তারা ছুটি পেয়েছেন এবং এই দিনটির অপেক্ষায় ছিলেন যে এবার যাবেন। পরিবারের জন্য আলাদা করে কেনাকাটা করেছেন এবং সেই কেনাকাটা নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছেন। কেউ কেউ ইফতারের আগেই এসে এই স্টেশনে অপেক্ষা করছেন যে কখন আসলে ইফতার পরবর্তী সময়ে তার যেই কাঙ্ক্ষিত ট্রেনটি সেটি আসবে এবং তারা চড়ে বসবেন, নারীর টানে ছুটে যাবেন সেই গ্রামের মাটি সোঁদা গন্ধের কাছে। সেই স্মৃতিচারণ কিন্তু করছেন, হাঁটতে চলতে একে অন্যকে ঈদ মোবারক বলছেন, আমাদেরকেও কিন্তু কেউ কেউ শুভকামনা জানাচ্ছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ বিদা আপনাকে। দর্শক দেখছিলেন সড়ক, রেল এবং নৌপথে যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।